রেডিয়াস পেজ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিও টাইটেল দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা ভেক্টরের লব্ধি নিয়ে আলোচনা করব। মূলত আমরা কয়েকটি পর্বের মাধ্যমে ভেক্টরের লব্ধির ব্যাপারটা পুরোপুরি শেষ করার চেষ্টা করব। আজকের ভিডিওটা মূলত আমাদের ভেক্টরের লব্ধির হাতেখড়ির 1 নাম্বার পর্ব। তো চলো আজকে আমরা ভেক্টরের লব্ধির একদম কিছু বেসিক ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করি। ভেক্টরের লব্ধি মূলত দুইটি উপায় বের করা যায়, একটা হচ্ছে জ্যামিতিক উপায় আর একটা হচ্ছে গাণিতিক উপায়। তো আজকের ভিডিওতে মূলত আমরা জ্যামিতিক উপায়ের মাধ্যমে কিভাবে ভেক্টরের লব্ধি বের করা যায় সেটাই দেখার চেষ্টা করব। চলো ব্যাপারটা দেখি। দেখো এখানে আমরা একটা টাইটেল দিয়ে রেখেছি যে ভেক্টরের জ্যামিতিক যোজন। জ্যামিতি মানে কি? আমরা ক্লাস 3-4 থেকেই কিন্তু গণিত বিষয়ে জ্যামিতি নামে একটা চ্যাপ্টার পড়ে আসছি। জ্যামিতি হচ্ছে ভূমির পরিমাপ, এটা যাতে আক্ষরিক অর্থ দাঁড়ায়। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এই জ্যামিতিক যোজনটা আসলে কি বোঝায় এইটা তুমি তোমার বইতে একটু খুঁজে দেখার চেষ্টা করবে। বইতে কিন্তু আসলে অ্যাকচুয়াল ব্যাপারটা লেখা নেই। দেখো এখানে লাল কালি দিয়ে একটা কথা লিখে রেখেছি। ভেক্টরের জ্যামিতিক যোজনের মাধ্যমে আমরা লব্ধি যে একটা ভেক্টর হবে, আমরা অবশ্যই জানি যে ভেক্টরের যোগ নরমাল নিয়মে যেমন 2+2 4 করা যায়, কিন্তু ভেক্টরের যোগ কিন্তু নরমাল নিয়মের মতো এভাবে করা যায় না। কারণ কি? ভেক্টরের একটা দিক আছে। এখন এই ভেক্টরের যোগ করার জন্য কয়েকটা ওয়ে আছে আমরা দেখলাম। মূলত প্রধান উপায় হচ্ছে একটা জ্যামিতিক উপায়, আর একটা হচ্ছে কি গাণিতিক উপায়। এখন কথা হচ্ছে ভেক্টরের যোগফলের ফলে অবশ্যই একটা নতুন করে একটা ভেক্টরই পাওয়া যাবে, কারণ ভেক্টরের ধর্মই হচ্ছে একাধিক ভেক্টরের যোগফল অবশ্যই একটা ভেক্টর হতেই হবে। তো এখন যে লব্ধি যে ভেক্টরটা অর্থাৎ যে রেজাল্টেন্ট যে ভেক্টরটা, এটার অবশ্যই কি থাকবে? দুইটা জিনিস থাকবে। সেটার অবশ্যই কি মান থাকবে এবং কি দিক থাকবে। এই দুইটা জিনিস কি অবশ্যই এই লব্ধি ভেক্টরটার থাকবে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কিন্তু কি ভেক্টর বলতে পারতেছি। এখন এই লব্ধি ভেক্টরটার মান এবং দিক এই দুইটা জিনিসই কি এই ভেক্টরের জ্যামিতিক যোজনের মাধ্যমে পাওয়া যায় কিনা তুমি একটু ভিডিওটা পজ করে চিন্তা করো। দরকার পড়লে তুমি তোমার বইতেও একটু খুঁজে আসতে পারো। ব্যাপারটা আসলে আমাদের বইতে খুব একটা ভালো করে ক্লিয়ার করা নেই এবং কেউই এই ব্যাপারটা নিয়ে তেমন একটা ডিসকাস করে না। আসলে ভেক্টরের জ্যামিতিক যোজনের আমরা লব্ধি ভেক্টরটার দিকটা জানতে পারি যে লব্ধি ভেক্টরটার দিক কোন দিকে হবে, বাট মানটা কিন্তু আমরা বের করতে পারি না। এটা কিন্তু খুব সুন্দর করে মাথায় সেট করে নাও। এটা একদম বেসিক কনসেপ্ট। দেখো সেই জিনিসটাই কিন্তু আমি এখানে লিখে রেখেছি যে ভেক্টরের জ্যামিতিক যোজনের ফলে লব্ধি ভেক্টরের দিক জানা যায়। তোমরা ভিডিও পজ করে এই স্ক্রিনটার একটা স্ক্রিনশটও নিতে পারো, অথবা তোমরা তোমাদের খাতায়ও লিখে রাখতে পারো। তোমরা ছোটবেলায় যখন জ্যামিতি করেছো তখন দেখেছো অনেকগুলো উপপাদ্য থাকে, সম্পাদ্য থাকে। ঠিক সেম ভাবে এখানে ভেক্টরের জ্যামিতিক যোজনের ক্ষেত্রেও কয়েকটা সূত্র আছে। মূলত 5টা সূত্র আছে, কিন্তু আমরা আমাদের ভিডিওতে একটা সূত্র নিয়েই আলোচনা করব এবং সেটা হচ্ছে বহুভুজ সূত্র। দেখো বহুভুজ সূত্র লিখে একটা টাইটেল দিয়ে রেখেছি। কেননা এই বহুভুজ সূত্রটা যদি তুমি সুন্দর করে আয়ত্তে আনতে পারো, বাদবাকি 4টা এমনি তোমার নখদর্পণে চলে আসবে। তো আমরা আসলে আগে দেখার চেষ্টা করি এই জ্যামিতিক যোজনের যে কনসেপ্টটা সেটা কিভাবে আসলো। তোমরা অনেকেই হয়তো কাঠুরেদেরকে গাছ কাটতে দেখে থাকবে। কাঠুরেরা যখন গাছ কেটে থাকে তখন তারা গাছের গোড়ায় রশি বেঁধে এক একজন এক এক দিকে টান দিয়ে থাকে। তোমরা কি জানো এই রশি দিয়ে যে টান দিচ্ছে এখানেই মূলত জ্যামিতিক যোজনের একটা কনসেপ্ট লুকায়িত আছে, এবং এই কনসেপ্টটা কিন্তু কাঠুরেরা জানে না। কারণ তারা চিরাচারিতভাবে স্বতঃসিদ্ধভাবে জানে যে এদিকে একটা টান দিতে হবে, 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 বা আরো বিভিন্ন অ্যাঙ্গেলে টান দিতে পারে। এখন তোমরা একটু চিন্তা করে বলো তো, এই যে আমার চিত্র অনুযায়ী আমি চারদিকে টান দিয়ে রেখেছি, এখন এই গাছটা কি এর দিক বরাবর যাবে, বি এর দিক বরাবর যাবে, সি এর দিক বরাবর যাবে, না ডি এর দিক বরাবর যাবে? তোমরা একটু ভিডিওটা পজ করে চিন্তা করো যে গাছটা কোন দিক বরাবর পড়বে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে কিছুক্ষণ চিন্তা করে দেখেছো। মূলত কিন্তু গাছটা এই 4টা দিকের কোনো দিক বরাবরই পড়বে না। এখন বলতে পারো কেন পড়বে না? কেননা কোনো দিক বরাবরই শুধু একটা না। এখানে যদি আমি বলি বিয়ের দিক বরাবর যাবে, তাহলে কি বাকিগুলো কি ভূতে এসে ভেনিশ করে দিয়ে গিয়েছিল? আসলে কিন্তু তেমন কোনো কেস ঘটেনি। মূলত গাছটা হয়তো বা কাঙ্ক্ষিত একটা দিকে, হয়তো বা আমার এই পাশে হয়তো বা বাড়িঘর আছে, তো আমি অবশ্যই চাইবো না যে আমার ঘরের উপর এই গাছটা এসে পড়ুক, তাহলে আমার ঘরটা নষ্ট হয়ে যাবে। তো আমি হয়তো বা চাই এই পাশে খোলা মাঠ আছে বা নদী আছে, তার উপর এই গাছটা ফেলতে।
তো কাঠুরেরা তাদের এক্সপিরিয়েন্স থেকে এইভাবে একটা সেটআপ নিয়ে রাখে এবং তার পরিপ্রেক্ষিতে হয়তোবা গাছটা এদিকে পড়তেছে, হয়তোবা গাছটা কোন দিকে পড়তেছে, এই দিক বরাবর পড়তেছে। এখন এই যে একটা দিক বরাবর পড়তেছে, এইটাই কিন্তু আসলে আলটিমেটলি একটা সবগুলোর রেজাল্ট। তোমরা ব্যাপারটা বুঝতে পারতেছো কিনা? তুমি যখন পরীক্ষার খাতায় কোয়েশ্চেন লেখো, ধরো তুমি 7টা সৃজনশীল লিখছো, 7টা সৃজনশীলের টোটাল মার্কটাই কি তোমার খাতায় উপরে শো করে না? আলাদা আলাদাভাবে কিন্তু সবগুলোর যে যোগফল সেটাই শো করে। সেটা একটা বীজগণিতিক যোগফল মূলত। কিন্তু এখানেও কি সেম ভাবে 4টা ভেক্টরের যে ইফেক্ট সেটা কি আরেকটা ভেক্টর হবে এবং তার ইফেক্ট থাকবে অন্য আরেকটা দিকে। এখন এই অন্য যে আরেকটা দিক, যেটা আমি এই হলুদ রঙের চিহ্ন দিয়ে এঁকেছি, এইটা কি মূলত একটা লব্ধি ভেক্টর। এখন এই লব্ধি ভেক্টরটা যে এই দিক বরাবরই হবে বা অন্য এই দিক বরাবরও তো হতে পারতো, এই দিক বরাবরও কি হতে পারতো, বা এদিক বরাবরও হতে পারতো। এদিক বরাবর হলো না কেন? মূলত কোন দিক বরাবর হবে সেটাই আমরা ভেক্টরের জ্যামিতিক যোজনের মাধ্যমে বের করতে পারবো। চলো ভেক্টরের জ্যামিতিক যোজনের বহুভুজ সূত্রের মাধ্যমে আমরা ব্যাপারটা ক্লিয়ার করে থাকি। দেখো এখানে 4টা ভেক্টর আছে এবং এই 4টা ভেক্টরই মূলত ওখানে গাছের যে 4টা ভেক্টর ছিল সেইগুলো এ ভেক্টর, ভি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। আমরা যদি পূর্ববর্তী ভিডিওগুলো দেখে থাকি তাহলে আমরা অবশ্যই বুঝে থাকবো ভেক্টরের দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে আদি বিন্দু আর একটা হচ্ছে শেষ বিন্দু বা শীর্ষ প্রান্ত। দেখো আদি বিন্দুগুলোকে হচ্ছে আমি আকাশি কালারের বলের মতো চিহ্ন দিয়ে রেখেছি প্রত্যেকটা ভেক্টরের ক্ষেত্রেই, আর শীর্ষবিন্দুকে একটা তীর চিহ্ন দিয়ে রেখেছি। তো আমাদের ভেক্টরের বহুভুজ সূত্র বলে প্রথম কাজই হচ্ছে একটার শীর্ষবিন্দুর সাথে আরেকটার আদিবিন্দুকে অ্যাড করে দেওয়া, এবং সেক্ষেত্রে আমরা ভেক্টরটাকে অবশ্যই রিপ্লেস করার প্রয়োজন হবে। এবং রিপ্লেসটা যদি আমি প্যারালাল ভাবে করি তাহলে আমি জানি যে ভেক্টরের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বি ভেক্টরটাকে যদি এখান থেকে ধরে নিয়ে এই জায়গায় বসিয়ে দিই তাহলে বি ভেক্টরের কোনো পরিবর্তন হবে না। আমরা মূলত সেই কাজটাই এখানে করে রেখেছি। দেখো এ ভেক্টরটার শীর্ষবিন্দুর সাথে বি ভেক্টরটার আদিবিন্দু, বি ভেক্টরটার শীর্ষবিন্দুর সাথে সি ভেক্টরটার আদিবিন্দু, সি ভেক্টরটার শীর্ষবিন্দুর সাথে ডি ভেক্টরটার আদিবিন্দু। আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট, যেটা হচ্ছে কি আমাদের বহুভুজ সূত্রে বলা হয়েছে। তোমরা বই খুলে যদি সংজ্ঞাটা পড়ো তাহলেও দেখতে পারবে। এখন বহুভুজ সূত্র অনুযায়ী আমাদের আলটিমেট দরকার কি? লব্ধির দিকটা বের করা। এবং বহুভুজ সূত্র অনুযায়ী বলা হয়েছে যে আমি ক্রমানুসারে যদি প্রতিটা ভেক্টরের আদিবিন্দুর সাথে শেষ বিন্দু সাজাই তাহলে অবশ্যই একটা প্রথম পাওয়া যাবে, একটা শেষ পাওয়া যাবে। যেমন এখানে প্রথম হচ্ছে এ ভেক্টরটা আর শেষ কি ডি ভেক্টরটা। তাহলে তুমি যদি প্রথম ভেক্টরটার আদিবিন্দু থেকে শেষ ভেক্টরটার শীর্ষবিন্দু বরাবর একটা ভেক্টর আঁকো তাহলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেইটাকেই মূলত ভেক্টরের জ্যামিতিক যোজনের বহুভুজ সূত্র অনুযায়ী লব্ধি ভেক্টর বলা হয়েছে। এখন ভেক্টরের লব্ধি ভেক্টরকে যদি আমি আর ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে আর ইকুয়াল আমি কি লিখতে পারি? আর ইকুয়াল আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এখন এই যে লব্ধি ভেক্টরটা আর, এইটাই হচ্ছে কি মূলত এই যে লাল চিহ্ন দিয়ে যে আমি ভেক্টরটা দেখিয়েছি এইটাই হচ্ছে মূলত আমাদের আলটিমেটলি রেজাল্টেন্ট যে ভেক্টরটা, এবং তার দিক কোন দিকে বলা হয়েছে? প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর, এবং তাদেরকে অবশ্যই ফার্স্ট স্টেপে ক্রমানুসারে সাজাতে হবে। তো বহুভুজ সূত্রের মাধ্যমে আমরা মূলত একটা কনসেপ্ট বিল্ড আপ করতে পারলাম। এখন বহুভুজ সূত্রের একটু মডিফাই একটা ভার্সন আমরা দেখে থাকবো। দেখো এখানে একটা টাইটেল দিয়ে রেখেছি। যদি দুইটা ভেক্টর থাকতো তাহলে ভেক্টরের জ্যামিতিক যোজনে কি হতো? অবশ্যই দুইটা থাকুক আর 10টা থাকুক, বহুভুজ সূত্রের মাধ্যমে সবই করা যায়। তাহলে দেখো এখানে দুইটা ভেক্টরকে আমি লিখে রেখেছি, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর। তো বহুভুজ সূত্রের নিয়ম অনুযায়ী আমি হচ্ছে কি প্রথম ভেক্টরটার শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরটার আদিবিন্দু অ্যাড করে দিয়েছি। আমার আমার ফার্স্ট স্টেপের কাজ কমপ্লিট। সেকেন্ড স্টেপে বলা হয়েছিল কি যে আমি যে লব্ধি ভেক্টরটা চাই তার দিক হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর। তা আমি সেই কাজটাই করে দিলাম। দেখো লাল চিহ্ন দিয়ে আমি একটা লব্ধি ভেক্টর যেটা হচ্ছে আর সেটা কি লিখে ফেলেছি, এবং আর ইকুয়াল আমি লিখতে পারি কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন একটু ভিডিওটা পজ করেও চিন্তা করতে পারো অথবা ভিডিও রানিং অবস্থায়ও চিন্তা করতে পারো। এই যে তিনটা ভেক্টরের কম্বিনেশনে কি একটা ত্রিভুজ ফর্ম হয়েছে না? ত্রিভুজ ফর্ম হয়েছে কিনা? মূলত তোমাদের বইতেও দেখবে
এইটাকে আলাদা একটা ত্রিভুজ সূত্র নামে অভিহিত করা হয়েছে এবং এই ত্রিভুজ সূত্রের বিবৃতি সৃজনশীলের ক নাম্বারে এসে থাকে। তো আশা করি ত্রিভুজ সূত্র তোমাদের কাছে কঠিন মনে হবে না, কারণ এটাও মূলত বহুভুজ সূত্রের কনসেপ্ট থেকেই এসেছে। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা ভেক্টরের যে জ্যামিতিক যোজনের যে বেসিক কনসেপ্টটা সেটা সম্বন্ধে খুব ভালো একটা আইডিয়া পাবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।